জল ছলছল। পর্ব 1 লিখেছেন ইনশিয়া ইসলাম। কাঠফাটা গরমের মধ্যে হেঁটে এসে ক্লান্ত শরীরটা বিছানায় ছেড়ে দেয় চড়ুই। ভালো নাম সুবাইতা রহমান। জন্মের পর ছোট্ট মিষ্টি মেয়েটাকে দেখে বাবা আদর করে নাম রাখেন চড়ুই। চড়ুইয়ের বড় বোনের নাম দুয়েল, আর বড় ভাইয়ের নাম ময়ূর। ছোট ভাইয়ের কোনো পাখির নাম রাখা হয়নি, তাই সবাই মশকরা করে তাকে কাক বলে ডাকে। তবে ভালো নাম শামির। আজ সারাদিন একটার পর একটা ভীষণ চাপের ক্লাস করতে হয়েছে। সামনেই পরীক্ষা। শেষ সময়ে এসে সবাই উঠে পড়ে লেগেছে সিলেবাস শেষ করার জন্য। চড়ুই খুব চেষ্টা করেছে সবার সাথে তাল মিলিয়ে পড়ার, কিন্তু সে পারছে না কোনোভাবেই। বরাবরই তার একটু দেরি হয় বুঝতে, বেশ অনেকটা সময় লাগে। তবে একবার কিছু শিখে নিতে পারলে তার আর সেটা ভোলা হয় না। লেখাপড়া নিয়ে আজ পর্যন্ত সে গাফিলতি করেনি। বাকিদের মতো কলেজে গিয়েও ক্লাস ফাঁকি দেয়নি। অসুস্থ হলেও চেষ্টা করেছে কলেজে যাওয়ার। সে হলো এ যুগের আদু ভাই। সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। কাজিন মহলে কিংবা বন্ধু মহলে তার জায়গাটা বরাবরই পেছনের দিকে। তার বিশেষ কোনো গুণ নেই। দেখতে আহামরি না, হবে কি করে। বাকিদের মতো ছিপছিপে গড়নের নয় সে, কিছুটা ভারী। তথাকথিত ফর্সা চামড়ার কেউ সুন্দর বলে গণ্য হলেও সে হয় না। কোথাও গিয়ে বসলেই নানান তিক্ত কথা ছুঁড়ে ফেলে সবাই তার দিকে। এখন তো আবার রেজাল্ট খারাপ হয়েছে বলেও কথা শুনতে হয় হরহামেশা। তাই সে এসব জমায়েত এড়িয়ে চলে। আজ নিশিয়াপুর মেহেদি অনুষ্ঠান। আসার সময় দেখেছে খুব ভালো করে সাজিয়েছে পুরো বিল্ডিংটা। অনুষ্ঠান হবে ছাদে, সবাই সেখানেই আছে। স্বামীরও সারাদিন ছাদেই সময় কাটিয়ে দিয়েছে। মা চেঁচামেচি করেছেন, নাওয়া খাওয়া ভুলে কিসের এত আনন্দ করছে সে। দুয়েল গেছে তাকে ডাকতে। ময়ূর মাকে বরাবর শান্ত হতে বলছে। নিশিরা চড়ুইদের নিচতলায় থাকে, অর্থাৎ বিল্ডিংয়ের 4 তলায়। এখানে সবারই নিজ নিজ ফ্ল্যাট। অনেক বছর একসাথে থাকার ফলে বিল্ডিংয়ের প্রত্যেকটা মানুষের সাথে একটা গভীর বন্ধন সৃষ্টি হয়েছে। এই বিল্ডিংয়ের মানুষগুলো সবাই সবার আপনজন। নিশির বিয়ে দিয়ে এই প্রথম এখানে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। বুড়ো থেকে জোয়ান, এমনকি বাচ্চা সবাই আনন্দ করছে। চড়ুইদের আনন্দটা আরেকটু বেশি, কারণ নিশি তাদের আত্মীয়। চড়ুই নিশির মামাতো বোন। সেই দিক থেকে তাদের দায়িত্ব কর্তব্য সবই আছে। সবাই ব্যস্ত সময় পার করছে। বাবা ফুফার সাথে সারাদিন এটা সেটা কাজে যাচ্ছেন। মা একটু পরপরই ফুফুর বাসায় গিয়ে কাজে হাত লাগান, নয়তো খুশগল্পে মেতে ওঠেন। চড়ুই আবার একটু বিরক্ত। আত্মীয় স্বজন অনেকেই আছেন দূর থেকে আসছেন। তাদের মধ্যে কেউ কেউ ওদের বাসায় উঠবে। মা তাই চুমকিদের দিয়ে আজ ঘর পরিষ্কার করিয়েছেন। গেস্ট রুম দুটো খুলে দিয়েছেন, যদিও তাকে সে আবার বলে গেছে ইতুমিতু এলে তার ঘরে থাকতে পারে। শুনে চড়ুইয়ের রাগ হলো। নিশ্চয়ই এবার এলেও বলবে, তোমার রুমটা এত বোরিং, তুমি এত বোরিং, তোমার কাছে একটু ভালো কসমেটিক্সও নেই। দুয়েল আপুর কাছে কি সুন্দর ব্র্যান্ডের কসমেটিক্স আছে। হুদা বিউটি, কাইলি কসমেটিক্স, সেফোরা, শানেলা পারফিউম, আরও কত কি। ওয়াও, জাস্ট টু গুড। চড়ুইয়ের নিজের মতো একা একা এক কোণে পড়ে থাকতে ভালো লাগে। কারোর সাথে হাসতে, খেলতে, কথা বলতে তার ইচ্ছে করে না।
তার মনে হয় একা থাকার সময়টাই তার জীবনের শ্রেষ্ঠ সময়। সেখানে তাকে নিয়ে বাছবিচার করতে কেউ থাকে না, কটাক্ষ করে বলার জন্য কেউ থাকে না। ওই সময় সে বই পড়ে, টিভি সিরিজ দেখে খায়, ঘুমায়। মা যদিও একটু পরপরই এসে চেঁচামেচি করেন। চড়ুই ঠিক করে ফেলেছে, খুব শীঘ্রই সে এখান থেকে বেরিয়ে যাবে, একা একা থাকবে। ছোট মামা বলেছেন বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে দূরে থাকা যাবে। সে ঠিক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বে, ওখান থেকে অনেক দূরে, পাহাড়ের মাঝে। কিন্তু লেখাপড়ার অবস্থা তেমন ভালো না, আজকাল বেশি খারাপের দিকে যাচ্ছে। ফার্স্ট ইয়ার ফাইনালে খারাপ হয়েছে দেখে মা নানান কথা শুনিয়ে দিয়েছে। এরপর থেকেই চড়ুই কেমন যেন মনের জোরটা হারিয়ে ফেলেছে। কেউ তাকে বুঝতে চায় না। আজকাল কেমন দমবন্ধ হয়ে আসে। সারাক্ষণ এই সেই দুশ্চিন্তায় মগ্ন হয়ে থাকে সে। আগে তো বাহির না হলেও বাসায় সবার সাথে কথা হতো, দিন দিন সেটাও কমে আসছে। দুয়েলের সাথে রুম আলাদা হওয়ার পর থেকে একটা দূরত্ব বেড়ে গেছে। স্বামীর সারাক্ষণ পেছনে লেগে থাকে, ওর সাথে বসে দুটো কথা বলা তো স্বপ্নেও ভাবা যায় না। বাবা খুব ব্যস্ত থাকেন, চাকরিতে প্রবেশের পর ময়ূরও খুব ব্যস্ত সময় পার করছে। মায়ের সাথে দুয়েল সারাক্ষণ থাকে, তাদের কথা শেষ হয় না। এই শেষ না হওয়ার মধ্যে চড়ুইয়ের কথাগুলো আর শুরুই হয় না। বাইরে থেকে হইচই শোনা যাচ্ছে, মনে হচ্ছে ঘরে তুফান এসেছে। এসেছে তো বটেই, তবে তুফান নয় স্বামীর, যাকে আর সবাই কাক বলে ডাকলেও চড়ুই ডাকে তুফান বলে। সারাক্ষণ ঘরে থাকে, যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ অশান্তিতে টেকা যায় না। চড়ুই উঠে জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকতে নিলেই স্বামীর দরজা ঠেলে ভেতরে এলো। চড়ুই রেগে কিছু বলার আগেই ও বলল, ফুফু ডাকছে, বলেছে এখনই যেতে। পারবো না এখন যেতে, কলেজ থেকে এলাম একটু আগে, এখন গোসলে যাচ্ছি। গোসলে পরেই যেও তবে। স্বামীর চলে গেল। চড়ুই দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো, হঠাৎ কেন ডাকছে তাকে। এমন হুট করে কখনো তাকে কেউ তলব করে না, অন্তত ফুফু তো নাই। গোসল সেরে রুম থেকে বের হয়ে চড়ুই দেখল ইতুমিতু চলে এসেছে। সোফায় বসে দুয়েল আর ময়ূরের সাথে গল্প করছে। চড়ুইকে দেখে মিতু হেসে বলল, আমি ভাবলাম কোন আন্টি যাচ্ছে। ওমা, দেখছি তো তুমি চড়ুই। চড়ুই আপু। সবাই হেসে ফেলল। চড়ুইও মৃদু হেসে একটু কথা বলে সেখান থেকে চলে এলো। রান্নাঘরে ছোট ফুফু, অর্থাৎ ইতুমিতুর মা ছিলেন। ওনাকে সালাম দিয়ে সে তার মায়ের কাছে গিয়ে দাঁড়াতেই মা বলল, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে জলদি নিচে যা, তোর ফুফু এ নিয়ে 3 বার ডেকেছেন। চড়ুই আর খেতে বসেনি, চুল থেকে তোয়ালে খুলে বারান্দায় নেড়ে দিয়ে চলে গেল। চেনা অচেনা কিছু মুখ দেখেও নিশিদের বাসার দরজায় দাঁড়িয়ে পড়ল। নিশির বড় ভাই ফারাবি তাকে দেখতে পেয়ে ডাক দিল। এতে সবার চোখে পড়ল সে। কিছুটা লজ্জা আর সংকোচে সে ভেতরে ঢুকে উপস্থিত সবাইকে সালাম দিয়ে নিশির ঘরে চলে গেল। ফুফু সেখানেই ছিলেন। তাকে দেখেই চেঁচিয়ে বলে উঠলেন, এই তুই কি রে, এতবার ডাকলাম ছিলি কোথায়? ফুফু, আমি তো কলেজে গিয়েছিলাম, এসে আবার গোসলে ঢুকলাম। তোর আজকে কলেজে যাওয়ার কি দরকার ছিল? তোর বোনের বিয়ে, 2 দিন ছুটি নিলে পারতি না? সামনে তো টেস্ট এক্সাম, সাজেশন আজকে দেওয়ার কথা ছিল, মিস দিলে তো। থাক থাক, সে তুই কি পড়ালেখা করিস সবাই জানে। লেখাপড়ার অজুহাত তুই না দিয়ে দুয়েল দিলেও মানা যেত।
চড়ুইয়ের খুব খারাপ লাগলো, তবে আগের মতো কথায় কথায় চোখ ভিজে আসেনি। এটা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে তার। মন মস্তিষ্ককে খুব বুঝিয়েছে। আর যাই হোক না কেন, কান্না করা যাবে না, কখনোই না। কান্না করা মানে সূচনাতেই হেরে যাওয়া। শোন, যে জন্য ডাকছিলাম, নিশি পার্লারে গেছে। সব নিয়েছে, হাদা মেয়েটা ব্লাউজ নিতে ভুলে গেছে। কণার কাছে দিয়েছিল একটু ঠিক করে দিতে। তুই যা তো, একটু সেটা নিয়ে পার্লারে গিয়ে দিয়ে আয়। আমি? হ্যাঁ তুই। কোনো সমস্যা আছে? না মানে বাকিদের বলো, আমি তো আসলে চিনি না। বাকিরা তো তোর মতো বসেনি, সব কয়টা কাজে ব্যস্ত। আর কণার বাসা চিনিস না তুই? ওটা চিনি, পার্লার চিনি না। তাছাড়া আমি যাইনি তো কখনো। আচ্ছা আচ্ছা, জানতাম বেশি কিছু হবে না তোকে নিয়ে। যা, তুই কণার থেকে ব্লাউজটা নিয়ে এনে দে। পাঠানোর ব্যবস্থা আমি করছি। ফুফু চাইলেই কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারত। যে পার্লারে পৌঁছে দিয়ে আসতে পারবে, সে 4টা বিল্ডিং পার করে ব্লাউজটা বুঝিয়ে আনতে পারবে না। না হয় কণাকেই কল করে বলতো নিয়ে আসতে। কর্নার থেকে ব্লাউজ নিয়ে বিল্ডিংয়ের সামনে আসতেই চড়ুইকে একজন ডাকলো। অপরিচিত একজন যুবককে দেখে সে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। যুবকটা হালকা হেসে বলল, আচ্ছা, ফারাবিদের বাসা কোন ফ্লোরে? 4 তলায়। চড়ুই আর কথা না বাড়িয়ে ভেতরে এসে লিফটে উঠল। সেই ছেলেটাও দৌড়ে এসে লিফটে উঠে বলল, একটু ওয়েট করতেন, আমিও তো যাব। চড়ুই কিছুই বলল না। 4 তলায় এসে ফুফুকে তার জিনিস দিয়ে নিজের বাসায় চলে এলো। তাকে এমন ঝড়ের গতিতে ভেতরে গিয়ে আবার ঝড়ের গতিতে চলে যেতে দেখে ছেলেটা বিড়বিড় করে বলল, স্ট্রেঞ্জ। সন্ধ্যা হয়ে এসেছে তখন। জামা কাপড় সব বিছানায় রেখে চড়ুই বিরক্ত মুখে বসেছিল। ইতুমিতু সেই 1 ঘন্টা আগে সাজতে বসেছে। এখনও তাদের সাজগোজ বাকি। আয়নার সামনে থেকে সরছেই না। চোখে আইলাইনার দিয়ে ইতু বিছানায় এসে বসে বলল, তোমার রুমে এসি নেই কেন? চড়ুই কাটকাট গলায় জবাব দিল, ঘর বদ্ধ থাকলে আমার অস্বস্তি হয়, তাই এসি রাখিনি। তোমার সব কিছুই আমার কাছে উল্টাপাল্টা মনে হয়। চড়ুই আর কিছু বলল না। স্বামীর পাঞ্জাবি পরে এলো তখন। ইতুমিতুকে বলল, কেমন লাগছে আমাকে আপু? খুব সুন্দর লাগছে। এই পাঞ্জাবি কে পছন্দ করলো? প্রত্যুষ ভাইয়া। প্রত্যুষ ভাইয়া কি এসেছে? বিকেলেই তো এলো। আমাদের ছেলেদের সবার জন্য পাঞ্জাবি নিয়ে এসেছে। তাই নাকি? ভাইয়া এখন কোথায়? ছাদে বোধহয়। আচ্ছা, আমি যাই। লিপস্টিক লাগানোর পর মিতু আফসোস করে বলতে লাগলো, ইস, মেয়েদের শাড়িগুলো যদি ভাইয়াই পছন্দ করে আনতো। চড়ুই পড়ে গেল বিপাকে। প্রত্যুষ এসেছে কেন? এত ব্যস্ত মানুষের দরকার কি ছিল আসার? না এলেও তো হতো। ও আসবে নাই বা কেন? সবাই যে তাকে ঠিক কতটা মাথায় তুলে রাখে লোকজনকে, সেটা দেখানোর জন্য হলেও তো আসতে হবে। তৈরি হয়ে ছাদে যেতে সবচেয়ে বেশি দেরি হলো চড়ুইয়ের। আহামরি সাজসজ্জা না করেও ঠিক কী কারণে এত সময় লাগিয়েছে এ নিয়ে তার মা আর দুয়েল তাকে বেশ কিছুক্ষণ কথা শোনালো। সে আর বলল না যে এতক্ষণ ঘুমিয়েছিল। বাবাকে শব্দ করে ফোনে কথা বলতে শুনে ঘুম থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে গায়ে শাড়িটা জড়িয়ে বেরিয়ে এসেছে। তাদের দুজনের থেকে ছাড়া পেয়ে সে এক কোণায় গিয়ে বসে রইল। বরাবরই যা করে আর কি, এটাই তার একমাত্র কাজ।
ইতুমিতো দুজনেই স্টেজে উঠেছে নাচার জন্য। চড়ুই তাদের দিকে তাকালো। নাচ শুরু হওয়ার সাথে সাথেই কেউ একজন চড়ুইয়ের চেয়ার ধরে টান দিল। আতঙ্কিত হয়ে চড়ুই সটান দাঁড়িয়ে পড়তেই দেখল পেছনে বটল গ্রিন সিল্কের পাঞ্জাবি পরিহিত থমথমে গম্ভীর চেহারার এক যুবক দাঁড়িয়ে আছে। তাকে চড়ুই চিনে, ভালো করে চিনে, যে কিনা কখনোই চড়ুইয়ের সাথে নরম স্বরে কথা বলেনি। বরাবরই চোখে একটা অনাদর অবজ্ঞা নিয়ে তাচ্ছিল্যের স্বরে কথা বলতে এসেছে। আজও তার চোখে কোনো ভাষা নেই তেমন। চড়ুই মুখ ফিরিয়ে নেয়। সেখানে তার ভুলটা হলো। প্রত্যুষ তার সামনে এসে দাঁড়ালো। একবার তার উপর চোখ বুলিয়ে নিয়ে বলল, তোকে দেখার মতো কিছুই তো নেই, তারপরও একজন তোকে এত গভীরভাবে কি দেখছে। চড়ুইয়ের গলায় একটা ব্যথা হলো সঙ্গে সঙ্গেই। সে কারুর থেকে খুব বেশি ভালো কিছু আশা করে না, করলেও খারাপটাই আশা করে। বরাবরই সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে এসেও তাকেই কেন যেন সবাই বারবার অপদস্থ করে। প্রত্যুষ তাকে সবসময় ছোট করে কথা বলে এসেছে। তার থেকে ভালো কিছু চড়ুই কামনা করতে পারে না। তারপরও সবসময় না চাইতেও এসব কথায় খুব বেশি আহত হয় সে। তার রাগ হয় আবার। এই লোকটা কে? বাইরের একটা লোক। তার পারিবারিক সব কিছুতে সে কেন থাকবে? দরকারটা কি তার? তবে চড়ুই এটাও ভালো করে জানে, প্রত্যুষের কাউকে দরকার না হলেও সবার প্রত্যুষকেই দরকার। তবে কারুরই একজনকে দরকার নেই। সেই একজন হলো চড়ুই। সে যে খুবই একা, ভীষণ একা। জল ছলছল। পর্ব 2। লিখেছেন ইনশিয়া ইসলাম। মেয়েরা সবাই হাতে মেহেদি লাগিয়ে গোল হয়ে বসে ছবি তুলছে। নিশি সবার মাঝে বসা। চড়ুই সেদিকে গেল না। গেলেই জোরাজুরি করবে ওদের মতো হাতে মেহেদি লাগানোর জন্য। চড়ুইয়ের ইচ্ছে নেই। 3 বছর আগের এক চাঁদ রাতেই শেষবার মেহেদি ছুঁয়েছিল। এমন না যে সে পছন্দ করে না মেহেদি দিতে, বরং খুব বেশিই পছন্দ করে, তবে পারে না। শেষবার মেহেদি লাগানোর পর ঈদের দিন যখন সবার সাথে দেখা করতে নিচে নামে, তখন কণা আর নিশি তার হাতের মেহেদি নিয়ে খুব হাসাহাসি করেছিল। কণা বলেছিল, এটা কি দিয়েছিস বলতো? ছোট্ট ফুল আঁকলি, একদম বাচ্চা বাচ্চা ডিজাইন। আমি তো মেহেদি লাগাতে পারি না, আপু লাগিয়ে দিয়েছে। দুয়েল তো খুব ভালো মেহেদি দিতে পারে, এমন করলো যে? নিশি পাশ থেকে হাসতে হাসতে বলল, আরে ডিজাইন ঠিকই আছে, ওর হাত দেখেছিস? এত বড় মোটা হাতে মেহেদি দিতেও তো কষ্ট আছে নাকি? তাছাড়া ওর 2 হাতে মেহেদি দিলেই তো সব শেষ হয়ে যাবে। দুয়েল নিজে আর কি দিবে? চড়ুই সেদিন ওদের দুজনের সাথে তাল মিলিয়ে হেসেছিল ঠিকই, তবে এরপর আর কোনো ঈদে সে যায়নি ওদের সাথে দেখা করতে, এমনকি মেহেদি ছুঁয়েও দেখেনি। সামনে দেখলেই মনে পড়ে যেত সেই দিনটার কথা। নিশির প্রতি তার রাগ নেই, তবে সেই ভালো লাগাটাও নেই। নিশির বিয়ে নিয়েও তাই তার মনে কোনো বিশেষ আনন্দ কাজ করে না। একটু পরেই ছেলে মেয়ে সবাই একসাথে বসে গল্পে মেতে উঠল। চড়ুই ছাদের এক কোণায় দাঁড়িয়ে নিচে তাকিয়েছিল। হঠাৎ কোথা থেকে নিশি আর ফারাবির বড় ভাই ফাহমিদ এসে দাঁড়ায় পাশে। তাকে দেখে চড়ুই চমকে উঠে একটু সরে দাঁড়ালো। তুই এখানে কি করছিস? সবাই তো ওইদিকে। আমি সবার সাথে থাকি না, সেটা জানো না? আরে আয় তো,
কেউ কিছু বলেছে তোকে? সব সময় তোমার ওটা কেউ আমাকে কিছু বলেছে? কেউ কিছু বলেনি। যাও, আসছি। ফাহমিদ চলে গেলে চড়ুই কিছুক্ষণ ভাবনা চিন্তা করে এরপর সেখানে গেল। রীতিমতো সবাই সেখানে উপস্থিত। প্রথমেই চোখে পড়ল সবার মধ্যমণি প্রত্যুষকে, যাকে ঘিরে সবার নেকামির শেষ থাকে না। চড়ুই দুয়েলের পাশে বসতেই একটা মেয়ে বলে উঠল, তুমি কে? দুয়েল জবাব দিল, আমার ছোট বোন। কিছু মনে করবেন না আপু, ওকে কিন্তু আপনার বড় মনে হয়। সবাই তাই বলে, যেন কেউ মস্ত বড় এক কৌতুক বলল। এমনভাবে হাসির রোল পড়ে গেল। সবাই হাসছে। চড়ুই তাকিয়ে দেখল দুয়েলও হাসছে। হঠাৎ চোখ বুলাতে গিয়ে চড়ুই দেখল তখনকার ছেলেটা, যে কিনা ফারাবির খোঁজ করছিল, সে হাসছে না। বিরক্তিকর মুখভঙ্গি নিয়ে তার পাশের মেয়েটার দিকে তাকিয়ে আছে, যে একটু আগেই চড়ুইকে নিয়ে ওই কথাটা বলল। এরপর প্রত্যুষের দিকে চোখ পড়লেই দেখল তার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি খেলা করে যাচ্ছে। চড়ুই অন্যমনস্ক হয়ে এরপর একদিকে তাকিয়ে রইল, কোনো কথাই বলল না। একটু পর সবার কথার মধ্য দিয়ে বুঝতে পারল ওই ছেলে আর মেয়ে দুটোই ফারাবির বন্ধু। মেয়েটা যে শুধু বন্ধু নয়, ফারাবির প্রেমিকা, সেটাও বুঝতে বাকি রইল না তার। চড়ুই অজুহাত খুঁজছিল এখান থেকে উঠে যেতে, কিন্তু কোনোভাবেই পাচ্ছিল না। হাশেম চাচা এসে বলল, নিচে জেনারেটরের লোকেরা ডাকছে, একজনকে যেতে হবে। সবাই তখন খেলায় একদম শেষ মুহূর্তে এসে পড়েছে, কেউই উঠবে না। দুয়েল বলল, চড়ুই যা তো, বাবা মনে হয় বাসায় আছে, বাবাকে বল যেতে। চড়ুই সাথে সাথে মাথা নেড়ে চলে গেল। যাক, বাঁচা গেছে এই যাত্রায়। বাসায় এসে বাবাকে বলতেই দেখা গেল তিনি কিছু টাকা দিয়ে দিলেন হাতে, আর বললেন, হাশেমকে দিয়ে দে, বল জেনারেটরের লোকদেরকে দিয়ে দিতে। টাকা নিয়ে চড়ুই বাইরে এসে দেখল হাশেম চাচা নেই, চলে গেছেন। এই লোকটাও না। যাক, ব্যাপার না, এই উসিলায় নিচ থেকে না হয় একটু হেঁটে আসা হোক, এই ভেবেই লিফটে উঠল সে। নিচে এসে সে কাউকে দেখল না। সব একেবারে ফাঁকা, নিশ্চুপ। রাতের তখন 1টা বাজে। এই প্রথম এত রাতে তাও একা সেখানে এসেছে সে। ছাদের পরিবেশ একদম সন্ধ্যার মতো মনে হলেও এখনকার পরিবেশ বুঝিয়ে দিয়েছে ঠিকই, তার রাত কম হয়নি। এই সময়ে এখানে আসা একদমই উচিত হয়নি। হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘাবড়ে গিয়ে পেছনে ফিরতেই দেখল ফারাবির সেই বন্ধুটা দাঁড়িয়ে আছে। নামটা কি যেন? ও, রাহিল। কিন্তু সে এখানে কি করছে? এত রাতে এখানে কি করছো তুমি? চড়ুই অপ্রস্তুত গলায় বলল, টাকা নিয়ে এসেছিলাম। কিসের টাকা? বাবা দিতে বলেছিলেন জেনারেটরের লোকদের। প্রচণ্ড অবাক হলো রাহিল। তোমাকে পাঠিয়েছে? না না, বাবা হাশেম চাচাকে দিতে বলেছিলেন, উনি তো ছিলেন না তো। তাই বলে তুমি নিজে আসবে এত রাতে? বোকা নাকি তুমি? ভয় নেই তোমার? কিসের ভয়? রাহিল নিশ্চুপ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বোকাই তুমি। দেখি, আমাকে দাও, আমি দিয়ে আসছি, বাইরে ওরা আছে। রাহিল টাকা নিয়ে চলে গেল। চড়ুই সেখানেই দাঁড়িয়েছিল। হঠাৎ গরম লাগায় লিফটের সামনে দাঁড়িয়ে 2 হাতে চুলগুলো উঁচু করে ধরে খোপা করে নিতে লাগলো। তখনই লিফটের দরজা খুলে গেল, আর বেরিয়ে এলো প্রত্যুষ। চড়ুইকে এই সময়ে এখানে সেও আশা করেনি। এক প্রকার ধমকে উঠে বলল,
এখানে কি করছিস? চড়ুইয়ের জবাব দিতে ইচ্ছে করল না। ততক্ষণে রাহিল এসে দাঁড়িয়েছে সেখানে। চড়ুইয়ের ঠিক পেছনেই রাহিলকে দেখে সে সেনদৃষ্টি নিক্ষেপ করল চড়ুইয়ের উপর। চড়ুই লিফটে উঠে যেতেই বিড়বিড় করে বলল, রাবিশ। চড়ুই শুনতে পেল, তবে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। বলবেই বা কি? প্রত্যুষকে কিছু বলা যায় না। প্রত্যুষ হলো এ এলাকার নামকরা ব্যবসায়ীর ছেলে। তাদের পরিবারের নামডাক আছে সবখানেই। অত্যন্ত মেধাবী এবং সুদর্শন প্রত্যুষকে সবাই রীতিমতো জামাই আদর করে। ভাগ্যের কোনো এক দোষে সে চড়ুইদের পরিবারের সাথে খুব বেশি জড়িয়ে পড়েছে। ফাহমিদের সবচেয়ে ভালো এবং কাছের বন্ধু সে। একেবারে গলায় গলায় ভাব তাদের। এই আবাসিক এলাকায় 10-12 তলা বিল্ডিংয়ের ভেতরে একটাই বিলাসবহুল দোতলা বাড়ি উকি দেয়। সেটা একদম চড়ুইদের বিল্ডিংয়ের সাথেই। আর সেটা প্রত্যুষদের বাড়ি। বিরাট বাড়িতে প্রত্যুষরা মাত্র 3 জন থাকে, তার মা বাবা আর সে। আর কোনো ভাই বোন না থাকায় একমাত্র ছেলের কদর তাদের কাছেও খুবই বেশি। এই ছেলেকে ফুলের টোকাও দিতে পারে না, এতই আদরের সে। তবে সে চাইলে সবাইকে আঘাত করতে পারে। এই যেমন চড়ুইকে সে বারবার কথা দিয়ে আঘাত করে। কেউ কি তাকে কিছু বলে? বলে না তো। পরদিন সকালে ঘুম থেকে উঠে চড়ুই দেখল বড্ড দেরি হয়ে গেছে। আজ আর কলেজে যাওয়া হবে না। এমন না যে সে ক্লাস মিস করায় খুব দুঃখিত। সে আসলে বাসায় থাকতে চায় না। এত ভিড় তার ভালো লাগে না। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসতেই সামির বলল, তোমাকে ডাকছে। এখন যেতে পারবো না। বাবা ডাকছে। কেন? তোমার নামে নালিশ এসেছে। মানে? এত মানে টানে বলতে পারবো না। এসে দেখো। চড়ুই ড্রয়িং রুমে আসতেই দেখল সবাই আছে। বাবা মা, ফুফুরা, কাজিনরা, সবাই। আর আছে তাদের সবার প্রিয় প্রত্যুষ। সে ওখানে গিয়ে দাঁড়াতেই বাবা গম্ভীর গলায় প্রশ্ন করল, কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে? ছাদেই তো গিয়েছিলাম। না, তুমি বাইরে কোথাও গিয়েছিলে। কোথাও যাইনি বাবা। মিথ্যে কথা বলবে না একদম। হঠাৎ বাবা এমন ধমকে উঠবেন সেটা চড়ুই ভাবতেও পারেনি। বাবা তো এভাবে কখনো কথা বলে না। তাছাড়া এত মানুষের মধ্যে মেয়েদের কখনো ধমকের সুরে কিছু বলেননি। বাবা তো খুব একটা রাগও করে না। এই প্রথম বাবা এত রেগে গিয়ে কথা বলছেন। কিন্তু কেন? আর এসব কি বলছেন তিনি? আমি মিথ্যা কথা কেন বলবো বাবা? তবে তুমি কি বলছো প্রত্যুষ মিথ্যা কথা বলছে? নিচে দেখে নিও তোমাকে। চড়ুই চকিত চোখে তাকালো প্রত্যুষের দিকে। ও, তাহলে এই ব্যাপার। ওই তো অসভ্য লোকটা তাকিয়ে আছে ওর দিকে। চড়ুইয়ের ইচ্ছে করছে ঠাস করে ওই সুন্দর গালে একটা চড় মেরে লাল করে দিতে। আমি তো নিচে গিয়েছিলাম জেনারেটরের টাকাটা। সেটা তোমাকে দিতে কে বলেছিল? ফুফু বললেন। তোর পছন্দ কি? জেনারেটরের ওই ছেলেপেলেদের কাছে যাস? একদম অহেতুক অকারণ নোংরা একটা কথা ছুড়ে দিলেন তিনি চড়ুইয়ের দিকে। এত মানুষের মধ্যে এভাবে এমন কথা শুনে তার গা রি রি করে উঠল। এমন একটা কথা বলার পরও কেউ প্রতিবাদ করল না। অবাক হয়ে শুধু সেটা দেখল সে। বাবা, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ফুফু যেটা মিন করছে সেটা তো নাই। চড়ুই চলে গেল সেখান থেকে। প্রতিদিন অনেক কিছু হয়ে যাওয়ার পরও সে নিজেকে বোঝায় সবাই তাকে ঠিকই ভালোবাসে। সে বুঝতে পারে না, আজও এত কিছুর পর মনে হচ্ছে সে ঠিকই বুঝেছে।
কেউই তাকে ভালোবাসে না। তার জন্য কোথাও কেউ নেই, কখনোই কেউ ছিল না। একটা বাইরের ছেলের কথা ধরে বাবা এভাবে তাকে জবাবদিহি করতে ডাকলো। আর প্রত্যুষ, সে কি পায় এমন করে? চাই কি সে? চড়ুই মরে যাক? জল ছল ছল। পর্ব ৩। লিখেছেন ইনশিয়া ইসলাম। সারাটা দিন চড়ুইয়ের মন খারাপেই কেটে গেল। যদিও প্রতিদিন কোনো না কোনো কারণে তার মন খারাপ থাকে, তবে আজকের ব্যাপারটা ভিন্ন। তবে আজ একটু ভিন্ন কিছু দেখা গেছে। এই যেমন মা এসে ২ বার মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে গেছেন, বাবাও তার ঘরের দরজার সামনে কয়েকবার পায়চারি করে গেছেন, যদিও কোনো কথা বলেননি। এক পর্যায়ে বাবা মায়ের কিছুটা চিন্তা দেখে মন নরম হলো তার। এরপর আবার দোয়েল এসে খাইয়ে দিল। বলল, তুই তো জানিস ফুফু কেমন। আর বাবার রাগ হয়েছিল কেন, কারণটা তো বোঝার কথা। তোর হয়তো মনে হতে পারে সবাই তোকে দেখতে পারে না, কিন্তু ব্যাপারটা তেমন না। আমি, মা, বাবা, ভাইয়া, স্বামীর সবাই তোকে ভালোবাসি। আমার কি খারাপ লাগে না তোকে কেউ বাজে কথা বললে? খুব খারাপ লাগে জানিস। কিন্তু ওই যে যারা খারাপ তাদের কথাও খারাপ। আমি বলে তাদের শুধরাতে পারবো না, বড় জোর তাদেরকে তাদের মতোই ছেড়ে দিতে পারি। বলতে বলতে একসময় নিজেরাই বিরক্ত হয়ে এসব বলা ছেড়ে দিবে। তাছাড়া কখনো কখনো মুখে নয়, কাজে জবাব দিতে হয়। আর প্রত্যুষ ভাইয়া তো তোকে নিয়ে চিন্তা করছিল বল। তুই তো ওনার ছোট বোনের মতোই। বাবাও হঠাৎ করেই যে এত রেগে যাবেন তিনিও হয়তো সেটা আন্দাজ করতে পারেননি, নয়তো আর এই ব্যাপারে কথাও তুলতেন না। সবই ঠিক ছিল, কিন্তু ওই যে ঘুরে ফিরে শত অন্যায় করার পরেও ওই মানুষটা সবার কাছে ফেরেশতা বনে থাকে, এই ব্যাপারটাই চড়ুইয়ের সহ্য হয় না। বোনের সাথে সুখ দুঃখের আলাপও আর জমে না। তবে দোয়েলের থেকে জানতে পারল আজ আর কোনো প্রোগ্রাম নেই। পরদিন হলুদ। আজকে এমনিতেই নিজেদের মধ্যে হাসি খেলায় সময় কাটানোর চিন্তা করা হয়েছে। এই যে সন্ধ্যায় ৩ তলার মণি আন্টিরা দাওয়াত রেখেছেন, শুধু মেয়েদের জন্য। ছেলেরা যদিও একটু রাগারাগি করলো, তারা কেন বাতিল হলো? মণি আন্টি বললেন, আবার ছেলেদের কারোর বিয়ে লাগলে শুধু ছেলেদের দাওয়াত দিবেন। যদিও কাউকে তাতে খুশি হতে দেখা গেল না। এক সময় প্রত্যুষ গিয়ে বলল, তারা যেন সবাই তার বাসায় যায়, সেখানে তাদের জন্য পার্টি অর্গানাইজড করা হচ্ছে। ব্যাস, এবার মেয়েদের আফসোস হচ্ছে প্রত্যুষ ভাইয়ের পার্টি মিস হওয়ায়। এদের আধিক্যতা দেখে চড়ুইয়ের বিরক্ত লাগে। একটা অসভ্য মানুষকে এমন মাথায় তোলার কি আছে সে বুঝতে পারে না। সন্ধ্যায় দোয়েলের জোড়াজুড়িতে চড়ুই মণি আন্টির বাসায় গেল। নিশি, কণা, ইতু, মিতু, নিশির বাবার পক্ষের কাজিনরা আর বিল্ডিংয়ের বাকি মেয়েরা সবাই ছিল সেখানে। আন্টি বিশাল আয়োজন করেছেন। মস্ত বড় এক কাস্টমাইজড কেক বানিয়েছেন, দেখতে ভীষণ সুন্দর। যদিও চড়ুই কেক খেতে পছন্দ করে না। মণি আন্টি চড়ুইকে দেখে ভীষণ খুশি হলেন। নিশির থেকেও বেশি গুরুত্ব চড়ুই পাচ্ছিল তার কাছে, যেটা কারোরই চোখ এড়ায় না। এদিকে আন্টির থেকে একটু বেশি আপ্যায়ন পেয়ে চড়ুইয়ের ভয় হচ্ছিল। সে জানে এখানে অনেকেই সেটা ভালো চোখে দেখছে না। মণি আন্টি চড়ুইয়ের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, চড়ুই তো একটু দেখাও দাও না, এসে কথাও বলো না। সবাই তো আসে, কিন্তু তুমি তো আসো না। কেন আসো না? আন্টিকে আর ভালো লাগে না? না আন্টি, তেমন কিছু না। আসলে কলেজ, কোচিং
এসব শেষ করে বাসায় এসে ক্লান্ত লাগে, আর বের হতে ইচ্ছে করে না। নিশি মুখ বাঁকিয়ে বলল, বাব্বা, চড়ুইয়ের ব্যস্ততাও আছে। মুন্নি আন্টি বললেন, এইচএসসির সময়ে যে ব্যস্ততা থাকে সেটা কি জানো না নিশি? পড়াশোনা করলে তো জানার কথা ছিল। নিশির চেহারায় কালো ছায়া নেমে এলো। এমনভাবে চড়ুইয়ের দিকে তাকালো যেন মণি আন্টি নয়, চড়ুই তাকে ভরা সবাই অপমান করেছে। চড়ুই মুগ্ধ চোখে মণি আন্টির দিকে তাকিয়ে রইল। ব্যস্ততা আছে সত্য, তবে অন্য একটা বড় কারণে সে এখানে আসে না। তার আসলে ভয় হয়। তার খুব পছন্দের মানুষগুলো থেকে যখন সে আঘাত পায়, তখন সেটা সে কোনোভাবেই নিতে পারে না। তার ভীষণ কষ্ট হয়। একসময় নিশির জন্য পাগল ছিল। নিশি আপু ছাড়া কিছুই বুঝতো না। অথচ একটু বয়স হতেই সে বুঝতে পারল যে নিশি আপুর জন্য সে সব করতে পারে। কিন্তু নিশি আপু তাকে একটা কার্টুন ছাড়া আর কিছুই মনে করে না। একটা সময় ছিল যখন সে প্রত্যুষকেও পছন্দ করত। সবার মতো প্রত্যুষ ভাইয়া জপতে থাকতো সারাদিন। অতঃপর একদিন সে অনুধাবন করতে পারে, প্রত্যুষ সবার মতো তাকে স্নেহ করে না, ভালোবাসে না। খুব ছোট বয়স থেকেই প্রত্যুষ তাকে লাঞ্ছিত আর অপমান করে এসেছে। বোকা চড়ুই তখন বুঝতেও পারত না লাঞ্ছনা আর অপমান কী জিনিস। মণি আন্টিকেও সে খুব ভালোবাসে, তাই ওনার কাছে খুব একটা যায় না। যদি কোনোভাবে সেখান থেকেও কোনো আঘাত পায়, তবে আর তার ভালোবাসার মানুষ রইল বা কজন। এর থেকে দূরে থাকাই ভালো। সুখের না হোক, অন্তত দুঃখের কোনো স্মৃতি না হোক। খাওয়া দাওয়া সেরে সবাই সোফায় বসে গল্প করছিল। সবাই সবার মেহেদি দেওয়া হাত দেখাতে থাকে। কার মেহেদির রং কত গাঢ় হয়েছে, কারটা দেখতে সুন্দর হয়েছে, আর কার ডিজাইনটা সিম্পল, কারটা গর্জিয়াস, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। এক সময় মণি আন্টি বললেন, মেহেদি দিলে সবচেয়ে বেশি ভালো লাগবে চড়ুইয়ের হাতে। কিন্তু চড়ুই, তুমি মেহেদি লাগাওনি কেন? দুয়েল বলল, ওর কি জানি হয়েছে, আজ 2-3 বছর হয়ে যাবে ও মেহেদি লাগায় না। যত বলি তারপরও একটু লাগাতে চায় না। মণি আন্টি চিন্তিত গলায় বললেন, কি বলো? এই চড়ুই, এই বয়সের একটা মেয়ে, তোমার কোনো অকেশন ছাড়াও মেহেদি লাগানোর কথা? দাঁড়াও, আমার কাছে অর্গানিক মেহেদি আছে, গতকালই আনিয়েছিলাম। মণি আন্টি কোনো বারণ শুনলেন না। এক প্রকার জোর করেই চড়ুইয়ের 2 হাতে মেহেদি রাঙিয়ে দিলেন। আন্টি চমৎকার ডিজাইন করতে পারেন, সবসময় অন্যদের হাতে সেটা দেখেছে। আর তখন মনে ইচ্ছে জাগত, সেও দিতে চাইতো, কিন্তু পারত না। সংকোচ থেকেই কখনো যায়নি। তবে কখনো কখনো আমাদের ইচ্ছেগুলো কিভাবে যেন পূরণ হয়ে যায়, একদম হুট করে। চড়ুইয়ের ওই এক সময়ের তুমুল ইচ্ছেটা আজ সেভাবেই পূরণ হয়ে গেল। নিশিরা সবাই একটু পরেই ব্যস্ততা দেখিয়ে চলে গেল। দুয়েলও ঘুম পাচ্ছে বলে চলে গেল। থেকে গেল শুধু চড়ুই। মণি আন্টি শুধু মেহেদি দিয়েই নয়, নানান গল্পের ছলেও তাকে আটকে রেখেছে। সবাই চলে যেতেই তিনি বললেন, যেটা তুমি পছন্দ করো সেটা কেন অন্য কারোর জন্য জীবন থেকে হারিয়ে যেতে দিচ্ছ? তুমি হয়তো ভুলে গেছো, তবে আমার মনে আছে একদিন তুমি বলেছিলে তোমার সবচেয়ে প্রিয় সাজ হলো মেহেদি লাগানো। সেই মানুষ 2-3 বছর মেহেদি ছুঁয়েও দেখছে না। কেন? কিছু হয়েছে, তাই না? চড়ুই কিছু বলল না, শুধু ছলছল চোখে তাকিয়ে রইল ওনার দিকে। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। আন্টি উঠে যেতে যেতে বললেন, সুহান এসেছে মনে হয়। সুহান আর স্বামীর একসাথে পড়ে। এই পিচ্চিটা খুব ভদ্র।
চড়ুইকে সম্মান দিয়ে কথা বলে। আজ পর্যন্ত কখনো বেয়াদবি করতে দেখা যায়নি। চড়ুইয়ের শুধু একটা ব্যাপারেই বিরক্তি কাজ করে। সে স্বামীরের মতো প্রত্যুষের অন্ধ ভক্ত। এছাড়া আর কোনো সমস্যা নেই। চড়ুই সোফায় বসে কুশনের উপর 2 হাত ছড়িয়ে রেখেছিল। ডান হাতের উপরের দিকের কিছু অংশ বাকি ছিল তখনও। বসে বসে সে গভীর মনোযোগ দিয়ে ডিজাইনগুলো দেখতে লাগলো। এত সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারছে না সে। হঠাৎ কয়েকজনের পায়ের শব্দে সে ভড়কে উঠল। মাথা তুলে তাকাতেই দেখল মণি আন্টি আর তার পাশে প্রত্যুষ দাঁড়িয়ে আছে। প্রত্যুষের বাহুতে ঘুমন্ত সুহান। প্রত্যুষ চড়ুইয়ের দিকে এক পলক তাকিয়ে সুহানকে নিয়ে ওর ঘরে শুইয়ে দিয়ে এলো। মণি আন্টি বিরক্ত হয়ে বলতে লাগলেন, দেখেছো ছেলের কাণ্ড, পার্টিতে যাব বলে সারা বিকেল মাথা খেয়েছে। এখন পার্টিতে গিয়ে শুরু হতে না হতেই ঘুমিয়ে পড়েছে। ঘুমের কি অবস্থা দেখলে? একদম বাপের মতো। প্রত্যুষটা যে ওখান থেকে এখানে কোলে করে নিয়ে এলো, তার ঘুম এখনো ভাঙল না। প্রত্যুষ ভেতরে আসতেই তিনি বললেন, প্রত্যুষ বাবা, একটু বসো, আন্টি ডাবের পুডিং করেছি, একটু টেস্ট করে যাও। প্রত্যুষ চড়ুইয়ের হাতের দিকে তাকিয়ে থেকেই মাথা নাড়ে। খুশিতে গদগদ হয়ে মুন্নি আন্টি কিচেনে চলে গেলেন ডাবের পুডিং আনতে। প্রত্যুষ এসে বসল চড়ুইয়ের সামনে বরাবর। চড়ুই খেয়াল করল সে খুব অস্থির অনুভব করছে। ভালো লাগছে না। না লাগারই কথা। সামনে যে সবচেয়ে অপছন্দের মানুষটা বসে আছে, উঠে যেতেও পারছে না। সে অন্যদিকে তাকিয়ে রইল। কিন্তু তার কেন যেন মনে হচ্ছিল প্রত্যুষ তখনও তাকিয়ে আছে। আর চোখে তাকাতেই দেখল, হ্যাঁ, তার অনুমান সঠিক। আশ্চর্য, শয়তান লোকটা কি দেখছে? ও নিশ্চয়ই মনে মনে হাসছে চড়ুইয়ের মেহেদি দেওয়া হাত দুটো দেখে। একটা জড়তা কাজ করতে লাগলো তার মধ্যে। সে হাত দুটো গুটিয়ে নিতেই প্রত্যুষ বিরাট এক ঝাড়ি মারে। ডিজাইনটা নষ্ট হচ্ছে। মণি আন্টিও তখন একগাদা খাবার নিয়ে ট্রে সাজিয়ে সেখানে এসে বসলেন। চড়ুইকে বললেন, চড়ুই, একদম নড়াচড়া করবে না। আমি কিন্তু খুব রাগ করব এটা খারাপ হলে। প্রত্যুষ ডাবের পুডিংটাই হাতে তুলে নিল। মণি আন্টি প্রত্যুষের সাথে খুশগল্পে মেতে উঠলেন। যদিও প্রত্যুষ তেমন কিছু বলছে না, শুধু ওনার কথার জবাবে হা হু করছে। চড়ুইয়ের মেহেদি দেওয়া একেবারে শেষ না হওয়া পর্যন্ত সেখানেই বসে রইল সে। কি সুন্দর লাগছে, আমি বলেছি না, চড়ুইয়ের হাতে মেহেদি খুব ভালো মানায়। চড়ুই কিছুই বলল না। প্রত্যুষ ঘাড় নেড়ে মৃদুস্বরে বলল, হু। চমকে উঠে চড়ুই প্রত্যুষের দিকে তাকালো। অদ্ভুত লাগলো ব্যাপারটা তার কাছে, তবে বুঝতে পারল মণি আন্টিকে খুশি করতেই সাইজা নিয়েছে সে। একটা ছবি তুলে দাও তো প্রত্যুষ, আমি যে এত ভালো ডিজাইন করেছি সেটা সবাইকে দেখাতে হবে না? দাঁড়াও, আমার ফোনটা নিয়ে আসি। লাগবে না আন্টি, আমার ফোনেই তুলছি, আপনাকে পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। চড়ুইয়ের সামনে ফোনটা বের করতেই ও চেঁচিয়ে উঠল, আমার ছবি নিতে হবে না। প্রত্যুষ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মণি আন্টি বললেন, আচ্ছা প্রত্যুষ বাবা, তুমি শুধু ওর হাতের ছবিই তুলো। ওকে। দুটো ছবি তুলতেই চড়ুই হাত নামিয়ে নেয়। প্রত্যুষ কিছুই বলল না, শুধু শান্ত চোখে একবার তাকালো চড়ুইয়ের দিকে। ফেরার সময় চড়ুই যতক্ষণ না লিফটে উঠছিল ততক্ষণ ও সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল। চড়ুইয়ের সে সময় খুব অস্বস্তি বোধ হয়। জল ছলছল। পর্ব 4। লিখেছেন ইনশিয়া ইসলাম। চড়ুইয়ের মেজাজ ভালো নেই।
তার ঘরের অবস্থা একদম শোচনীয় হয়ে আছে। চারিদিকে ইতুমিতুর কাপড় চোপড় আর প্রসাধন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে আছে। সকাল সকাল রুমের এই করুণ দশা সে সইতে না পেরে মিতুকে বলল, তোমাদের এসব এখনই কেন বের করেছ? অনুষ্ঠান তো রাতে, এসব না হয় সন্ধ্যার দিকে বের করতে। ইতু বলল, উফ, তুমি বুঝবে না, এগুলো বের করে আগে থেকেই একটা প্রিপারেশন নিতে হয়। তা কিসের প্রিপারেশন নিয়েছ? এই যে কেমন করে সাজবো, কিভাবে শাড়িটা ক্যারি করব। আজ শাড়ি পরবে নাকি? শাড়ি তো পরতেই হবে, ড্রেস কোড দিয়েছে তো শাড়ি। মেয়েরা সবাই হলুদ শাড়ি পরবে আর ছেলেরা সবাই সাদা পাঞ্জাবি পরবে। তুমি জানতে না? না। তুমি পরবে কি তাহলে? মানে তুমি কি কিছু প্ল্যান করেছ? না, কোনো প্ল্যান নেই আমার। মিতু মুখে ফেস প্যাক লাগাতে লাগাতে বলল, সেটাই, তুমি এক কাজ করো, ঘরেই বসে থাকো। এমনিতেও তোমার যাওয়া আর না যাওয়াই কি বা আসে যায়। সেই তো গেলে ওই এক কোণায় বসে থাকবে। চড়ুই মৃদু হাসল। ঠিকই তো, মিতু তো ভুল কিছু বলেনি, সে তো এমনই। তবে সে যে চায় না একটু আনন্দ করতে বাকিদের মতো তা কিন্তু নয়। তারও কত ইচ্ছে আছে, কত আবদার আছে, কিন্তু সেগুলো পূরণ করার সেই সুযোগটাই নেই, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। দুপুরে কী ভেবে চড়ুই সিদ্ধান্ত নিয়ে ফেলল সে যাবে না। আজকের হলুদ অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে ছেলে মেয়েদের একসাথেই হবে। আরও বেশি মানুষ থাকবে, তাকে নিয়ে আরও বেশি কথাবার্তা হবে। তাদের এমন কোনো গেট টুগেদার নেই যেখানে চড়ুইকে নিয়ে হাসি ঠাট্টা হয় না। চড়ুই আসলে কষ্ট পেতে পেতে এখন কষ্ট জিনিসটার উপরেই বিরক্ত। তার কোনো অনুভূতি কাজ করে না আগের মতো। তাছাড়া শাড়ি পরা সে জানতো না। শাড়ি না পরে গেলেও আবার কত কথা শুনতে হবে। চড়ুই একদমই চায় না কারোর অ্যাটেনশনে পড়ুক সে, কেননা এই অ্যাটেনশনের চক্কর থেকে সে বের হতেই পারছে না। তাও যদি সেটা সুখকর হতো, সম্মানের হতো। সন্ধ্যায় সবাই তৈরি হওয়ার সময় চড়ুই জানায় সে যাবে না। কারণ জিজ্ঞেস করতেই সে বলল পেট ব্যথা করছে। দোয়েল অবাক হয়ে বলল, সেদিন না তোর পিরিয়ড গেল, আজ আবার? এখনো হয়নি, পেট ব্যথা হতে পারে, তাই যাব না। আরে তুই সব কিছু ব্যাগে নিয়ে নে, ওখানে সমস্যা হলে ওয়াশরুম তো আছেই। তুই তো জানিস আপু, আমার এই পেট ব্যথা হলে কিছু ভালো লাগে না। আমি যাব না। না গেলে ফুফুরা আবার কী ভাববে বলতো? কিছুই ভাববে না। আমি গেলাম কি না গেলাম না সেটাও খেয়াল করবে না দেখিস। যাওয়ার সময় মা বারবার তাকে বলেছিলেন একা একা থাকতে পারবে কি না, পুরো বিল্ডিং তো ফাঁকা। চড়ুই হেসে বলল, সমস্যা নেই, আমাকে চোর নিবে না। বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে, সবাই সেখানে গিয়ে খুব মজা করছে। ইতুমিতু খুব সুন্দর করে সেজেছে, একটু পরপরই এখানে ওখানে গিয়ে ছবি তুলছে। ক্যামেরাম্যানকে দিয়ে এত ছবি তুলিয়েছে যে এক সময় ক্যামেরাম্যানও বিরক্ত হয়ে গেছে তাদের উপর। প্রত্যেকটা বিয়েতে এরকম 2-3টা অতিথির জন্য ক্যামেরাম্যানদের মেজাজ বিগড়ে যায়। দোয়েল সবার সাথে বসে গল্প করছিল। মণি আন্টি তখন সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করল, দোয়েল, চড়ুই কোথায়? ও ও তো আসেনি আন্টি, ওই একটু অসুস্থ। অসুস্থ? কি বলো, কালকেও তো দেখলাম সুস্থ। প্রত্যুষ পাশ দিয়ে যাচ্ছিল, তাদের কথা কিছুটা কানে আসতেই জিজ্ঞেস করল, কে অসুস্থ? মণি আন্টি চিন্তিত গলায় বললেন, চড়ুই নাকি অসুস্থ। ও।
প্রত্যুষের মধ্যে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না, থাকার কথাও নয়। মণি আন্টি ছাড়া আসলে সেখানে উপস্থিত অন্য কারোরই সে ব্যাপারে কোনো চিন্তা নেই। চড়ুইয়ের ভীষণ ভালো লাগছে। আজ যে শুধু ঘরেই একা নয়, গোটা বিল্ডিংয়ে সে একা। এর থেকে আনন্দের আর কি আছে। সে কিছুক্ষণ গল্পের বই পড়ে, এরপর কিচেনে গিয়ে চা বানায়। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এবং অনেকগুলো দিন পর বৃষ্টি দেখতে দেখতে বারান্দায় বসে চা খায়। সব কিছু তার কাছে কেমন স্বপ্নের মতো সুন্দর মনে হচ্ছিল। ঘরে ঢুকতেই চোখ গেল বিছানায় পড়ে থাকা শাড়ির উপর। হুট করেই তার ইচ্ছে হলো একটু শাড়ি পরার। তার জন্য ম্যাচিং ব্লাউজ, পেটিকোট সবই দুয়েল বানিয়ে রেখেছিল। মনের সুখে সে গায়ের কাপড় ছেড়ে শাড়ি পরল। আবার কি ভেবে একটু সেজে নিল। শাড়ি পরাটা খুব একটা ভালো না হলেও আয়নার সামনে দাঁড়িয়ে সে চমকে উঠল। তাকে ভীষণ সুন্দর লাগছে। এই প্রথম সে এমন সেজে নিজেকে এভাবে ঘুরে ঘুরে দেখছে। বাইরে বৃষ্টি বাড়ছে। চড়ুইয়ের বান্ধবীদের সবসময় দেখেছে শাড়ি পরে বৃষ্টিতে ভিজতে। তারও বহুদিনের ইচ্ছে ছিল ওদের মতো শাড়ি পরে বৃষ্টিতে ভেজার, যদিও কখনো পূরণ করতে পারেনি। দুয়েল আর নিশি কত এমন বৃষ্টিতে ভিজেছে, সে শুধু তাদের দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখেছে। মনে সাহস জুগিয়ে সে তাদের বাসার দরজা খুলতেই চমকে উঠল। সাথে সাথেই দরজা বন্ধ করে দিতে চাইল, কিন্তু পারল না। শক্তপোক্ত হাতটা দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলল। চড়ুই ভয়ে আটকে উঠল। প্রত্যুষ এ সময়ে এখানে কি করছে? প্রত্যুষের হঠাৎ ধারণ করা রুদ্রমূর্তি ক্ষণিকের মধ্যেই বিলীন হয়ে গেল যেন। চড়ুইয়ের আগে থেকেই খুব খারাপ লাগছে। নিশ্চয়ই এখন শয়তানটা তাকে একগাদা অপমান করবে, তাকে নিয়ে ঠাট্টা করবে। সত্যি বলতে চড়ুই চায় না আর সেসব কিছু। অন্ততপক্ষে একটা দিন এসব থেকে বাঁচতে চায় সে। তাছাড়া এই মুহূর্তে তার ভীষণ লজ্জা করছে। শাড়ির অবস্থাও খুব একটা ভালো নয়। প্রত্যুষের তাকিয়ে থাকাটাও খুব অস্বস্তিকর। ভালো লাগছে না। ইচ্ছে করছে আজই শয়তানটার ভবলীলা সাঙ্গ করে দিতে। এই ফাঁকা বিল্ডিংয়ে কেউ জানতেও পারবে না। ছি, দূর। শেষে কি না এই পর্যায়ে ভেবে ফেলেছে সে। ইস, প্রত্যুষ ওর মনের কথা জানতে পারলে আজকে প্রত্যুষই সেই কাজটি করে ফেলবে নিশ্চিত। চড়ুই দরজা আবারও আটকে দিতে নিলেই প্রত্যুষ এক থাবা দিয়ে পুনরায় বাধা প্রয়োগ করল। চড়ুই অসহায় চোখে তাকাতেই বলল, পানি হবে? চড়ুই বিরাট রকমের অবাক হয়ে প্রত্যুষের দিকে তাকালো। সে ভেবেছিল লোকটা তাকে কিছু বিশ্রী কথা শুনিয়ে দিবে শুরুতেই, কিন্তু সেটা হয়নি দেখে সে স্বাভাবিকভাবেই চমকে ওঠে। তবে তার রাগও হলো বটে। পানি খেতে এখানে আসার প্রয়োজন পড়ল অসভ্যটার। নিজের বাড়িই তো আছে পাশে। এত কষ্ট করে অন্য বিল্ডিংয়ের 5 তলায় এসে সে বাসার বর্তমানে থাকা সবচেয়ে সুখী মানুষটার সুখ কেড়ে নেওয়ার মধ্যে ঠিক কী আনন্দ পেল। চড়ুই কিছু না বলে শাড়িটা 2 হাতে চেপে ধরে ডাইনিংয়ের দিকে গেল। গ্লাসে পানি ঢালতে ঢালতেই খেয়াল করল প্রত্যুষ ওর পেছনে দাঁড়িয়ে আছে। পানির গ্লাস বাড়িয়ে দিতেই প্রত্যুষ ঢকঢক করে পুরোটাই শেষ করল। চড়ুই হাঁ করে তাকিয়ে রইল। লোকটার এত তেষ্টা পেয়েছে। পানির গ্লাসটা টেবিলে রেখে প্রত্যুষ একটু সময় নিয়ে বলল, তুই নাকি অসুস্থ? এটা তোর অসুস্থতার নমুনা। আপনি এখানে কি করতে এসেছেন? চিন্তা করিস না, তোর সাথে কিছু করতে আসিনি। আই ডোন্ট হ্যাভ এ ব্যাড টেস্ট। আপনার টেস্ট গুড না ব্যাড সেটা কি কেউ জানতে চেয়েছে? আপনার জন্য কি আমি রাতে বসেছি যে আপনার টেস্টের খবর নিব? তোর মুখ ফুটেছে দেখছি।
চড়ুই কিছু বলল না। লোকটা অযথা এখানে কেন এসেছে, আর এখনও যাচ্ছে না কেন? কি চাই? চড়ুই তো গতকাল সে যা করেছে, তারপর থেকে এই তার মুখ দর্শনও করতে চায়নি। তারপরও কেন সে বারবার দেখতে হচ্ছে লোকটাকে? যাকগে, অসভ্যটা থাকুক বা চলে যাক, যা ইচ্ছা করুক, তার কি? সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবে। এটাকে এখন যেতে বললে নতুন আবার কোন কাহিনী করে কে জানে। চড়ুই জানে সে ভেতরে গিয়ে বসে থাকলে একটু পর এমনিতেও চলে যাবে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। তোর এখন ঘুম পাচ্ছে? রাতের 10টা বাজে। তো? চড়ুইয়ের এবার রাগ উঠল খুব। আপনি এখন যেতে পারেন, কোনো প্রয়োজনে আসেননি মনে হচ্ছে। তোর কাছে আমার প্রয়োজন থাকবে কেন? তবে এসেছেন কেন? প্রত্যুষ, এই প্রত্যুষ। হঠাৎই ফাহমিদের গলার আওয়াজ ভেসে এলো। ও, তাহলে লোকটা ফাহমিদের সাথে এসেছে। ফাহমিদ ভেতরে এসে দুজনকে দেখে বলল, এখানে কি করছিস? প্রত্যুষ বলল, কিছু না, একটু তোর অসুস্থ বোনকে দেখতে এসেছিলাম। অসুস্থ? কি হয়েছে চড়ুই? ফাহমিদের গলা নরম হলো। চড়ুই বিরক্তি চোখে প্রত্যুষের দিকে তাকালো। অসুস্থ হয়েছে এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছিল না। তুই ওখানে যাসনি? না। একা ছিলি এতটা সময়? ভয় করেনি? না, আমি একা থাকতে ভয় পাই না, বরং এটা না থাকলে পাই। শেষের কথাটা একটু আস্তে বলায় ফাহমিদ শুনতে না পেলেও প্রত্যুষ ঠিকই শুনে। সাথে সাথে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চড়ুইয়ের দিকে। চড়ুই যে তাকে উদ্দেশ্য করে বলেছে সে বুঝতে বেগ পেতে হয়নি। শাড়ি পরেছিস? সুন্দর লাগছে। চড়ুইয়ের না চাইতেও গাল লাল হয়ে গেল। লজ্জা লাগলো কিছুটা। সচরাচর প্রশংসা পায় না সে, তাই একটু অদ্ভুত লাগলো বটে। প্রত্যুষ ফাহমিদের দৃষ্টি অনুসরণ করে বলল, দেরি হয়ে যাচ্ছে। তুই ফোন নিয়েছিস? নিয়ে থাকলে চল, এখানে অযথা দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। চড়ুই সরু চোখে প্রত্যুষের দিকে তাকিয়ে রইল। একটু আগেই নিজেই অযথা দাঁড়িয়ে থেকে এখন কথা শোনাচ্ছে। চড়ুইকে যে অপমান করতে চাইছে সেটা সে ভালো করেই বুঝতে পেরেছে। কি আর করবে, এটা ছাড়া তার আর কাজ যেন নেই। আহারে, পেট চালাতে মানুষ কি কি না করে। যাওয়ার আগে ফাহমিদ চড়ুইকে সাবধান করে বলে গেল, দরজা জানালা ভালো করে লাগাতে। ওরা চলে যেতেই চড়ুই হাঁফ ছাড়ল। আরও অনেকক্ষণ আগেই তার শাড়ি খুলে গিয়েছিল। চেয়ারের আড়ালে দাঁড়িয়ে থাকার কারণে রক্ষে হয়েছে। এলোমেলো শাড়িটা খুলে হাতে নিয়ে দাঁড়াতেই কোথা থেকে প্রত্যুষ এসে আবার হাজির হলো।